2025 সালে সবথেকে কেন্দ্র এবং রাজ্যের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে বেআইনি অনুপ্রবেশ আটকানো। বেআইনি অনুপ্রবেশ যদি আটকানো না যায় তাহলে কিন্তু দেশের ইন্টারনাল যে সিকিউরিটি সেই সিকিউরিটি নিয়ে কিন্তু আগামী দিনে প্রশ্ন উঠবে। এবং সেই সঙ্গে আপনাদের আমরা বলছি যে আমরা এই বেআইনি অনুপ্রবেশ কেন ঘটছে, কিভাবে অনুপ্রবেশ বারবার ঘটছে এবং কেন আটকানো যাচ্ছে না তা নিয়ে আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান। কিন্তু এই অনুষ্ঠানের আগে আমরা পৌঁছে গেছিলাম আগরতলা রেল স্টেশনে, যেখানে হাসিনা দেশ ত্যাগ করার পর প্রায় আগরতলা স্টেশনেই 100 জনের মতো বেআইনি অনুপ্রবেশকারী আটক হয়েছে। এবং এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা নজরে আসলেই বোঝা যাচ্ছে কতটা থ্রেট আমাদের কাছে। আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগেই পৌঁছে গেছিলাম যে আগরতলা রেল স্টেশনে, সেই রেল স্টেশনের আজকে সার্বিক চিত্রটা কি, অর্থাৎ এই রেল স্টেশনের আজকে যাত্রীদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছে আগরতলা জিআরপি, কি ব্যবস্থা নিল আগরতলা আরপিএফ। যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন খুব ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আধুনিক যে সিস্টেম, সেই আধুনিক সিস্টেম কিন্তু ইতিমধ্যেই আনা হয়েছে আগরতলা রেল স্টেশনে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার যে রেলওয়ে, সেই রেলওয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই যাত্রীদের ব্যাগ পরীক্ষা করার জন্য অত্যাধুনিক যে স্ক্যানার মেশিন, সেই স্ক্যানার মেশিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি আগরতলা রেল স্টেশনে রাখা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হাজার হাজার টাকা খরচা করে বা লাখ লাখ টাকা খরচ করে এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার যে মেশিনটি কিনলো, সেই মেশিনটি কেন এখনো পর্যন্ত চালু করা হলো না। আপনারা খুব ভালো করে লক্ষ্য করছেন, একদম এক্সক্লুসিভলি যে ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি, একদম ভ্যানগার্ডের পর্দাতে এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই যাত্রীদের ব্যাগ চেক করার জন্য একটি স্ক্যানার মেশিন কিন্তু আনা হয়েছে অত্যাধুনিক, কিন্তু সেই মেশিনটি এখনো পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি প্রশ্নটা কিন্তু সেখানকার যে কর্তব্যরত যারা রেল আধিকারিকরা তারাও উত্তর এড়িয়ে যাচ্ছেন, তারাও বড় কর্তাদের দোহাই দিচ্ছেন, যা বলবেন বড় কর্তারা বলবেন, তারা কিছু বলতে পারবেন না। এবার আমরা দেখাই যে যদি অস্ত্র বা যদি বিস্ফোরক পদার্থ নিয়ে যখন রেল স্টেশনে প্রবেশ করবে, সেই রেল স্টেশনে প্রবেশ করার জন্য যে অত্যাধুনিক মেশিনটা থাকে, সেই অত্যাধুনিক মেশিন কিন্তু রয়েছে, কিন্তু সেটাও চালু করা সম্ভব হচ্ছে না। দেখুন সেই অত্যাধুনিক মেশিন কিন্তু ইতিমধ্যেই যখন আপনি প্রবেশ করবেন আগরতলা রেল স্টেশনে, সেখান থেকে গেট দিয়ে যখন প্রবেশ করবেন আপনার ফুল বডি সেখানে পরীক্ষা করা হবে, আপনার ভিতরে কোনো বিস্ফোরক পদার্থ বা কোনো বন্দুক রয়েছে কিনা, কোনো ভারী অস্ত্র রয়েছে কিনা, এই মেশিনটা সেটা সিগন্যাল দেবে। কিন্তু দেখুন অকেজো হয়ে পড়ে রয়েছে, সেটার জন্য চালু করা হয়নি এখনো পর্যন্ত। কেন হয়নি উত্তর নেই। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার যে রেলের যারা আধিকারিকরা রয়েছেন, তারা কি এই আগরতলা রেল স্টেশনে যারা যাতায়াত করেন, যে সাধারণ যাত্রীরা যাতায়াত করেন, তাদের সুরক্ষার দিকে কোনো নজর দেবে না? এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে। এবং এখানকার যারা যাত্রী, যারা আগরতলার বা ত্রিপুরার যাত্রী, সাধারণ যাত্রী যারা ফ্লাইটে খুব একটা বেশি এভেল করতে পারে না বা করে না, তারা এই সাধারণ 500 টাকায় বা 600 টাকায় সোজা কলকাতা পৌঁছে যাচ্ছে, তাদের জীবনের কি কোনো মূল্য নেই এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কর্তাদের? প্রশ্নটা কিন্তু স্বাভাবিক উঠছেই। অর্থাৎ যখন আমরা দেখছি যে আগরতলা যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে কিন্তু মাছি গলার জায়গা দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী, কিন্তু অন্যদিকে আরো একটা কেন্দ্রীয় বাহিনী রয়েছে রেলের, আরপিএফ, যে তাদের কোনো হেলদোল নেই। দেখুন যাত্রীরা একের পর এক যাত্রীরা প্রবেশ করছে, কোনো ব্যাগ চেকিং নেই, কি আছে না আছে কোনো কিচ্ছু চেকিং নেই, যে যার মতো অবলীলায় এই রেল স্টেশনের ভিতর প্রবেশ করছেন। এবং তার ব্যাগের ভিতরে নেশাদ্রব্য রয়েছে না অস্ত্র রয়েছে না তারা অনুপ্রবেশকারী, কেউ জানে না। যখন আগরতলা রেল স্টেশনে একজন যাত্রী চাপছেন, সে ভগবানকে সহায় করে বা ঈশ্বর আল্লাহকে সহায় করে সে তার পৌঁছাচ্ছে গন্তব্যস্থলে। রেল আধিকারিকদের নিরাপত্তা বলতে কিচ্ছু নেই, সেই চিত্রই কিন্তু উঠে এসেছে। এবার আমি আপনাদের যে তথ্যটা দেব সেটা অত্যন্ত ভয়ঙ্কর, যে আগরতলা জিআরপি এই হাসিনা দেশ ছাড়ার পরে এখনো পর্যন্ত প্রায় 10 জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে
গ্রেপ্তার করেছে এজেন্ট, এখনো পর্যন্ত প্রায় 32 জন এজেন্টকে গ্রেপ্তার করেছে। এবং সেই সঙ্গে আপনাদের বলি প্রায় 100 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি। এবার প্রশ্নটা আপনাদের আসতেই পারে যে সবাই তো গ্রেপ্তার হয়নি, তাহলে যারা গ্রেপ্তার হয়নি সেই সমস্ত রোহিঙ্গারা এখন কোথায়? সেই উত্তর হয়তো আমি দিতে পারবো না, আমার দেওয়া সম্ভব নয়। তাহলে এই যে রোহিঙ্গারা যারা বেআইনিভাবে প্রবেশ করলো, আগরতলা রেল স্টেশন থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল, তারা কারা? প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। এবং আমরা যখন দেখছি যে কেন্দ্রীয় বাহিনী, যখন কেন্দ্রীয় গোয়েন্দারা বারবার করে বলছেন যে বর্ডারের ওপারে প্রায় 100 জন আনসারুল্লাহ যে বাহিনী, অর্থাৎ আনসারুল্লাহর যে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর 100 জন জঙ্গি ওপারে অপেক্ষা করছে ভারতে অনুপ্রবেশ করার জন্য। তাদের অনুপ্রবেশের জন্য প্রথম পছন্দ হচ্ছে পশ্চিমবঙ্গ, আর না হয় ত্রিপুরা, না হয় মেঘালয়। যদি আজকে ত্রিপুরা থেকে যদি কোনো জঙ্গি অনুপ্রবেশ করে থাকে, তাহলে সেই জঙ্গি যদি এখনো পর্যন্ত পুলিশের রেকর্ড অনুযায়ী আগরতলা থেকে শেষ 2 মাসে কোনো জঙ্গি ধরা পড়েনি, তাহলে যদি আগরতলা রেল স্টেশন থেকে কোনো জঙ্গি এসে থাকে, তাহলে তারা বুঝুন এখন কোথায়। আমাদের দেশের যে ইন্টারনাল সিকিউরিটি, সেই সিকিউরিটি যে কতটা প্রশ্নের মুখে, এই ছবি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং যে বর্ডারের ওপারে 100 জন জঙ্গি রয়েছে, অপেক্ষা করছে ভারতে প্রবেশ করার জন্য, যে কোনো দিন তারা অনুপ্রবেশ করবে, তারা যদি এইভাবে অবলীলায় অনুপ্রবেশ করে, তাহলে আগামী দিনে আগরতলা রেল স্টেশনের নিরাপত্তা কতটা খারাপ, এই ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ জঙ্গিরা যখন আগরতলা রেল স্টেশনে যদি অনুপ্রবেশ করে, তাহলে প্রথম যে বাফার জোনটা রয়েছে, যেটা রেল স্টেশনে ঢোকার মুখে, সেখান থেকে অবলীলায় ঢুকবে। এবং এই যে গেটটা দেখছেন, সেই গেট থেকে কিন্তু যেহেতু কোনো আধুনিক স্ক্যানার মেশিন নেই, কোনো সেখানে আরপিএফ নেই, কোনো সেখানে জিআরপি নেই, তারা কিন্তু অবলীলায় একটি টিকিট কেটে সোজা গাড়িতে উঠে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবেন। তাই আগরতলা রেল স্টেশনের যে চিত্রটা, সার্বিক চিত্রটা, নর্থ ফ্রন্টিয়ারের যারা রেলওয়ে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার যারা রেলওয়ের যারা আধিকারিকরা রয়েছেন, তারা কতটা খারাপ অবস্থায় রেখেছেন, এই ছবিটা কিন্তু সহজেই সেই কথা পরিষ্কার করে দিচ্ছে। এবং সেই সঙ্গে এখানকার যারা রেলওয়ে আধিকারিক, তাদেরও কিন্তু দিল্লিতে রিপোর্ট পাঠাতে হয়। এখানকার যারা আরপিএফ এর যারা কমিশনার রয়েছেন, যারা আরপিএফ এর আধিকারিকরা রয়েছেন, আগরতলা রেল স্টেশনের নিরাপত্তা কতটা জোরালো, সেটা নিয়ে তারা একটা দিল্লিতে কিন্তু রিপোর্ট পাঠাতে হয়। সেই রিপোর্টটা কি পাঠাচ্ছে? অল ইজ ওয়েল, সব ঠিক আছে। আদৌ কি ঠিক আছে? সেই ছবিটা কিন্তু আপনাদের আমরা দেখালাম। আমরা দিল্লির সুরেশ ভবনের যারা রেলকর্তারা রয়েছেন, যারা এই নিরাপত্তার বিষয়টা দেখে, যারা সেফটি ম্যানেজাররা রয়েছেন, যারা সেফটি অফিসাররা রয়েছেন, তাদের কাছে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা প্রশ্নটা রাখলাম যে আজকের দিনে দাঁড়িয়ে যখন আনসারুল্লাহ বাহিনীর 100 জন জঙ্গি ওপারে অপেক্ষা করছে ভারতে প্রবেশ করার জন্য, তখন কি আপনাদের একজন কমান্ডো ফোর্স নেই যিনি আগরতলা রেল স্টেশনের একদম সামনে থাকবে, যে কোনো রকম জঙ্গি হামলা হলে যাত্রীদের প্রোটেক্ট করার জন্য তিনি এগিয়ে যাবেন? এখনো পর্যন্ত নেই। জানি না পরে আসবে কিনা, আসলে অবশ্যই সাধুবাদ জানাবো ভ্যানগার্ডের পর্দা থেকে। তবে আরো একটা প্রশ্ন, যে এই যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশ কিভাবে ঘটছে? বর্ডারে বিএসএফ রয়েছে, প্রত্যেক দিন বিএসএফ এর বৈঠক হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বিএসএফ কে টহলদারির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফ এর বর্ডারে সমস্ত রকম অত্যাধুনিক ব্যবস্থা কিন্তু এই ভারত বাংলাদেশের অশান্ত পরিস্থিতির পর তাদের দিয়ে দেওয়া হয়েছে। আগরতলা, পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয় সব জায়গাতেই বিএসএফ এর কর্মীদের সংকট ছিল, কিন্তু এই বাংলাদেশ অশান্ত হওয়ার পরই বিএসএফ এর কিন্তু বাড়তি বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। তারপরেও কেন পরিস্থিতিটা বদলাচ্ছে না, সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় অশোক গাঙ্গুলির সঙ্গে।
মাননীয় অশোক গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি আমাদের কি জানিয়েছেন, আসুন আমরা একবার শুনে নিই যে তিনি এই বেআইনি অনুপ্রবেশ নিয়ে তিনি কি বলছেন। আসুন শুনি। আইন অনেক কিছুই আছে, খুন করলে তো ফাঁসি হয়, আইন আছে, যাবতীয় খুন বন্ধ হচ্ছে। এই যে প্রবৃত্তি নিবৃত্তি করা যায় না, এই যে লোকগুলো বাংলাদেশের অধিবাসী বলছো, এই যাদের ধরে যে প্রত্যেকের ভোটার লিস্ট আধার কার্ড সব হয়েছে, কাজে মিয়ালি বিকজ তুমি ভোট দিয়েছো মানে তুমি ইন্ডিয়ান সিটিজেন হবে, তা তো হবে না। আর এই যে অনুপ্রবেশকারী মানে একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আই এম টেলিং ইউ ওয়ান ইনসিডেন্ট। অন্ধ্রপ্রদেশ থেকে ওখানকার হাইকোর্টের অর্ডারের মূলে রোহিঙ্গাদের কলকাতা আনা, হাওড়া আনা হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলে, এবং সেই সমস্ত রোহিঙ্গাদের হ্যান্ড ওভার করা হয়েছিল যে স্থানীয় পুলিশদের ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ ডিপোর্টেশন, মানে এখান থেকে পাঠিয়ে দেওয়া বাংলাদেশে ওই জায়গায়। তাদের বালিতে দুটো বাড়ি ভাড়া করে রাখা হয়েছিল, 7 দিনের মধ্যে তারা ওখান থেকে চলে যায়, কারণ দরজা সব খুলে দেওয়া হয়েছিল। যদি কারণ মনে করে যে আমার দেশ থেকে আমি স্টেট থেকে শেষ করব, তাহলে উই আর হেল্পলেস, উই আর হেল্পলেস, উই আর সাফারিং লাইক এনিথিং। এটা কি হচ্ছে নাকি, জঘন্য। আরে ভাই, আমি যখন রোমানিয়ার ওখান থেকে আসছি বুঝলে, তখন দেখি একটা জায়গায় বর্ডারটা পেরিয়ে এক জায়গায় একটা বাড়ি বাড়ি মানে চিনের চালা বাড়ি বাড়ি করে করে রয়েছে, কত বাচ্চা খেলছে। তা আমি জিজ্ঞেস করলাম আমার গাইড মানে যে সঙ্গে ছিল আর কি, যেটা কারা, বলে এরা রেফিউজি, এদের আমরা ভেতরে ঢুকতে দেবো না। আর জার্মানিতে কি পরিণতি হয়েছে দেখো, জার্মানি শেষ হয়ে গেল, মার্কস হেরে গেল তো এই করেই। তো এদের যদি তোমরা এনকারেজ করো, যে ঢোকাও, তার ক্ষেত্রে ভবিষ্যতে দিতে হবে, দিতেই হবে তোমাদের। কি হচ্ছে, হোয়াট ননসেন্স গোয়িং অন? দিনের পর দিন এখানে বাইরের লোকেরা ঢুকে পড়ছে। আর ওয়েস্ট বেঙ্গলের কি অবস্থা হয়েছে, সহ্য করা যায় না একদম। আমি হিন্দু মুসলিম বুঝি না, বুঝি একটা তুমি যে একটা দেশে ঢুকেছো শান্ত হয়ে থাকবে, ইট ইজ এক্সপেক্টেড, তার আইন মেনে চলবে। যে ব্লাডি ড্যাম কেয়ার এন্ড বদার ফর অল দিস থিংস। এখানে তারা অর্গানাইজেশন চালাচ্ছে, জিহাদি অর্গানাইজেশন। হোয়াট ইজ দিস? আগুন নিয়ে খেলা উচিত না, আছেই, পুলিশ তো আছেই। তুমি একটা কথা বলো তো, এখানে ফলস ধরে দিলাম বিএসএফ এর দোষ, কিন্তু এই কাউচুলো তো বিএসএফ করে দিচ্ছে না। আধার কার্ড, ভোটার কার্ড, এইগুলোর কেন? আর সেখানে যখন মুখ্যমন্ত্রী বলেন তোমাদের যখন আধার কার্ড আছে, ভোটার কার্ডে ভোট দিয়ে তোমরা ইন্ডিয়ান সিটিজেন, তোমরা কেউ তাড়াতে পারবে না। ওই এই ধরা পড়েছে সব, তাদের কাছে সব কাগজ দেখা যাচ্ছে, তারা দে আর নট অ্যাট অল বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন। চোরাপথে করেছে সব। আইন শক্ত হাতে না ধরলে যাবেই। আর দেখো, একটা কি গুলি করে তো মারা যাবে না, ঢুকে পড়েছে গুলি চালিয়ে দেওয়া, সেটা তো সম্ভব নয়। সেটা যদি সম্ভব হতো ব্যাপারটা অন্যরকম। এরা সব টাকায় খায়। বিএসএফ সব অফিসার নয়, পুলিশের আমাদের পুলিশ বেশিরভাগই দেয়। তাহলে ভেতরে ঢুকে গিয়ে তারা পায় কি করে? আর বিএসএফ এখন ধোয়া তুলসী পাতা নয়, এ ওকে দোষ দিচ্ছে, ওকে দোষ দিচ্ছে, আর স্টেটের সর্বনাশ হচ্ছে। হোয়াট ইজ দিস? আনফরচুনেট। একেবারেই মাননীয় প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি তিনি যা বললেন আপনারা শুনলেন। প্রাক্তন বিচারপতি যখন প্রশ্নটা শুনেই তিনি একটু বিরক্ত প্রকাশ করলেন যে কেন এই বেআইনি অনুপ্রবেশ আটকানো যাচ্ছে না। বিএসএফ পুলিশের দোষ দিচ্ছে, পুলিশ বিএসএফ এর দোষ দিচ্ছে, আর এই দোষ পাল্টা দোষের মধ্যেই দেশে একটু একটু করে প্রত্যেক দিন বাড়ছে বেআইনি অনুপ্রবেশ। সেটা পশ্চিমবঙ্গ হতে পারে, সেটা ত্রিপুরা হতে পারে, সেটা মেঘালয় হতে পারে, সেটা মিজোরাম হতে পারে, সেটা অসমে হতে পারে। বিএসএফ ধোয়া তুলসী পাতা নয়, প্রাক্তন বিচারপতি তিনি তাই বললেন। তার সঙ্গে অনেক কাঞ্চন মূল্য এর সঙ্গে যুক্ত রয়েছে। বিএসএফ এর ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখন বর্ডারে খুব একটা খারাপ নয়, তারপরেও এই বেআইনি অনুপ্রবেশ আটকানো যাচ্ছে না। বিএসএফ এর ভূমিকা তো অবশ্যই আতশ কাচের নিচে, কিন্তু সে রাজ্য পুলিশ তারা কি করছে, সব প্রশ্নের উত্তর একে একে নেব। তবে এই মুহূর্তে আমি চলে যাব আমাদের নিউজ রুমে সুমন্ত মুখার্জির কাছে, তার কাছ থেকে জেনে নেব যে সুমন্তর কাছ থেকে প্রথমেই জানবো। সুমন্ত, দেখো আজকের দিনে সামনেই 26শে জানুয়ারি, আমরা জানি 26শে জানুয়ারি একটা জঙ্গিদের সব টার্গেট থাকে দেশের সমস্ত বড় রেল স্টেশন, সমস্ত জনবহুল এলাকা। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু সতর্ক করেছে আজকে এই বর্ষবরণের দিন
সেই জায়গাতে দাঁড়িয়ে আগরতলা রেল স্টেশনের যে চিত্রটা ধরা পড়লো সেটা কতটা ভয়ানক, এবং আগরতলা স্টেশনে যদি জঙ্গি হামলা হয়, যদি নাও হয়, তাহলে মানে জঙ্গিদের আটকাতে কতটা তৎপর এবং কি কি পরিকাঠামো রয়েছে সেটা কি একেবারেই সন্তোষজনক? না, একেবারেই সন্তোষজনক সেটি নয়। যে ছবিটা ধরা পড়ছে বারবার, যে ছবি আমরা গতকালও দেখিয়েছি, যে ছবি আমরা এর আগেও খবরে বহুবার দেখিয়েছি, তারপরেও হয়তো হুঁশ ফিরছে না। কেন হুঁশ ফিরছে না সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তুমি যেটা একটু আগে বলছিলে যে দোষারোপ, একে অপরকে দোষারোপ ছাড়া এদের কাছে আর কোনো কাজ নেই, এবং সেটাই কিন্তু বারবার করে ধরা পড়ছে। আমরা যে ছবি তুলে ধরছি সেখানে কিন্তু কয়েকটা জিনিস একেবারে পরিষ্কার। তা হলো এই যে নিরাপত্তা যে ব্যবস্থা, যে স্ক্যানিং এর বিষয়, যেটা আমরা শিয়ালদা, হাওড়া, কলকাতা, মুম্বাই, দিল্লি, যে কোনো জায়গায় চলে যাই, যে কোনো রাজ্যে চলে যাই, সমস্ত রাজ্যে যে বড় বড় মূল স্টেশনগুলো থাকে, মূল স্টেশন তো ছেড়ে দাও, যেগুলো ছোটখাটো স্টেশন, সেই সমস্ত জায়গাতেও কিন্তু আজকের দিনে চেকিং করা হয়। কিন্তু এই আগরতলা রেল স্টেশনে ঢোকার মুখ থেকে শুরু করে যদি পুরো সমস্ত প্ল্যাটফর্মও তুমি ঘুরে আসো, সেখানেও বা কিন্তু কোথাও কোথাও গিয়ে একবারও চেকিং হয় না। মাঝে মধ্যে, খুব মাঝে মধ্যে হয়তো একজন দুজন টিটি দাঁড়িয়ে যান শুধুমাত্র টিকিট চেকিং এর জন্য। যারা নামছেন যাত্রীরা, যারা আসছেন তাদের টিকিট চেক করা হয়, টিকিট যদি না থাকে তাদেরকে ফাইন করা হয়, ব্যাস। তারপর কি? তারপর কিছুই হচ্ছে না। কারণ যে মেটাল ব্যবস্থা, যে ডোরগুলো থাকে যেগুলো দিয়ে পাস করতে হয়, সেগুলো কাজ করে না। যেখানে ব্যাক চেকিং করা হয়, যে স্ক্যানার গুলো থাকে, সেগুলোতে কাজ করে না। সেখানে নাক বা কোনো নিরাপত্তা কর্মী থাকেন যে সেখানে বা এক্সরে মেশিন দিয়ে সেগুলোকে, ব্যাগগুলোকে চেক করবেন। তাহলে বারবার কেন? 31শে ডিসেম্বরের মতন রাত চলে গেল, যেখানে আমরা জানি যে এই 31শে ডিসেম্বর মানেই কিন্তু একটা অ্যালার্মিং ব্যাপার থাকে গোটা দেশ জুড়ে। কারণ এই পার্টিকুলার দিনটিতে, এছাড়াও অনেকগুলো দিন আছে, কিন্তু এই পার্টিকুলার দিনটিতে কিন্তু অনেক অনেক বা দুর্ঘটনার খবর, অনেক খারাপ খবর আমাদের কাছে আসে, সেগুলো আমাদের প্রতিনিয়ত তুলে ধরতে হয়। আমরা বারবার বলি সাধারণ মানুষ কেন সচেতন হচ্ছেন না? তাহলে আজকে সাধারণ মানুষ যদি সচেতন না হয়, তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা কি তাদের বা রেল পুলিশ দায়িত্ব নেবে না? তাহলে বা কি রেল দপ্তর বা এই ব্যাপারে কি ঘুমিয়ে থাকতে পারে? সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। সুমন্ত, একটা তোমাকে প্রশ্ন করব, খুব ইন্টারেস্টিং বিষয় একটা প্রশ্ন করব। দেখো, এই যে বারবার করে বলছি যে 32 জন এজেন্ট গ্রেপ্তার হয়েছে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এ রাজ্যে নিয়ে আসার জন্য সাহায্য করছে, তাদের অধিকাংশই কিন্তু পশ্চিমবঙ্গের। কেন এই কথা বলছি? যে আজ থেকে 6 মাস আগে এনআইএ এর যে মামলায়, সে এনআইএ এর মামলাতে কিন্তু 7 জন পশ্চিমবঙ্গের এজেন্টের নাম উঠে এসেছে। বারাসাত, দত্তপুকুর এবং কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু এনআইএ হানা দিয়ে অনেককেই কিন্তু গ্রেপ্তার করেছে। এবং তুমি যদি পর্যায়ক্রমে দেখো, তাহলে এই লাস্ট এক সপ্তাহের মধ্যে 3 জন পশ্চিমবঙ্গের এজেন্ট কিন্তু ইতিমধ্যেই এই আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে অর্জুন দাস, বয়স হচ্ছে তার 60, তার বাড়ি বাঁকুড়া জেলায়, পশ্চিমবঙ্গে। খেয়াল করবে। অন্যদিকে হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বাসিন্দা ইরানি দাস, একজন মহিলা, তিনি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে আরো একজন প্রদীপ দাস, তার বাড়ি হচ্ছে তার বয়স হচ্ছে 39, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে তিনি গ্রেপ্তার হয়েছে। এই যে পশ্চিমবঙ্গের যারা মানব পাচারকারী, তাদের এখন স্বর্গরাজ্য হচ্ছে আগরতলা রেল স্টেশন। এই যে বৃহত্তর যে একটা দেশের মধ্যে একটা কনস্পিরেসি চলছে, ক্রমাগত এদের একটা ইন্ধন চলছে, সেই ইন্ধন আটকানোর জন্য রাজ্য পুলিশও কিন্তু সক্রিয় নয়। সেই প্রসঙ্গে পরে আসবো। কিন্তু এই যে বারবার 32 জন মানব পাচারকারী এই রেল স্টেশনের আশপাশ থেকেই গ্রেপ্তার করেছে, এটা সাধারণ কোনো ফিগার নয়। তারপরেও কেন এই জিআরপি এবং আরপিএফ এর বাড়তি নজরদারি চোখে পড়ছে না? নিঃসন্দেহে আমি এই বিষয়টাতে আসতে চাইছিলাম নীল, যে এই যে
গতকালও যে খবরটা তুমি তুলে ধরেছিলে একেবারে আমাদের দর্শকদের সামনে, এক্সক্লুসিভ খবর এগুলো নিউজ ভ্যানগার্ডের, যেখানে এই যে কাউন্ট গুলো, এই নাম্বারস গুলো যেটা তুমি একটু আগে বললে, সেটা কিন্তু ভেরি ভেরি অ্যালার্মিং। কিন্তু তারপরেও এই অ্যালার্মটা বোধহয়, এই অ্যালার্মের শব্দ বোধহয় তাদের রেল পুলিশের কানে যাচ্ছে না, সেই শব্দ বোধহয় বিএসএফ এর কান পর্যন্ত যাচ্ছে না, যেটা একটু আগেই প্রাক্তন বিচারপতি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কথা বলেছিলেন, যখন সেই কথাগুলো আমি শুনছিলাম, যে এইগুলোর পিছনে কি শুধুমাত্রই মানে সাধারণ মানুষের সচেতন হওয়ার কথা, নাকি বিএসএফ এর সেখানে নজরদারি থাকবে, রেল পুলিশের নজরদারি থাকবে? আজকে বা যে আগরতলা রেল স্টেশন থেকে প্রতিনিয়ত, বলা যায় প্রতিনিয়ত এখান থেকে কিংবা কিন্তু এই পাচারকারীদের আটক করা হয়, অনুপ্রবেশকারীদের আটক করা হয়, তাদেরকে হয়তো কোর্টে তোলা হচ্ছে, একটা নির্দিষ্ট সময়ের পর তারা হয়তো ছাড়া পেয়ে যাচ্ছেন, কিন্তু তারপর আর কি? সেটা কতজন ধরা পড়ছেন? দিনে যদি 10 জন মানুষ আছে, হয়তো 5 জন ধরা পড়ছেন, 5 জন হয়তো ছাড়া পেয়ে যাচ্ছেন কোনো না কোনো ভাবে। তাহলে এই যে চোখে ধুলো দিয়ে চলে যাওয়া, সেটা তো মোটেও ভালো কিছু নয়। আজকে যে নামগুলো তুমি নিচ্ছিলে যারা পশ্চিমবঙ্গ থেকে আসছে, স্বাভাবিকভাবেই আজকে মানুষ কিন্তু যারা এই ধরনের কুকীর্তির সঙ্গে যুক্ত, তাদের কিন্তু তারা কিন্তু এটা খোঁজে, তারা রেকি করে, কোথায় গিয়ে এই কাজগুলো করা যায়, কোথায় গেলে তারা তাদের যে পেট পুজোর জন্য, তাদের উপার্জনের জন্য যে অবলম্বনটা হতে পারে, সেটা কি তারা খোঁজার চেষ্টা করে। আজকে ত্রিপুরা আর আগরতলা যে রেল স্টেশন, এই রেল স্টেশন মাথায় রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেল স্টেশন থেকে কিন্তু কলকাতা বা যাচ্ছে, ব্যাঙ্গালোর যাচ্ছে বেশ কিছু ট্রেন, এবং তার পাশাপাশি গুয়াহাটি বা যাচ্ছে, এবং এই সঙ্গে যদি আজকে বাংলাদেশ এবং আগরতলার মধ্যে রেল পরিষেবা যদি এরকম চালু হয়ে যেত, ঢাকা বা কলকাতার মধ্যে চালু হয়ে যেত, তাহলে কিন্তু এটা একটা মস্ত বড় জায়গা হয়ে উঠতো এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত। মাথায় রাখতে হবে, এই গত কয়েকদিন ধরে আমরা যখন টানা এই বিষয়ে খবর করে গেছি, সেখানে পশ্চিমবঙ্গ যেমন মানব পাচারকারীরা যখন নাম উঠে এসছে, এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ থেকে বহু অনুপ্রবেশকারী তারা কিন্তু চলে এসছে। এই যে বারবার করে চলে আসছে, এর কোনো সমাধান হচ্ছে না। রেল পুলিশের কাছে যখন আমরা যোগাযোগ করতে যাই, তারা বলে দেয় যে তাদের যারা সিনিয়ররা রয়েছে তারা কথা বলবে, স্যারেরা কথা বলবে। এই স্যারেরা কারা? এই স্যারেরা কিন্তু আদতে তাদের দেখা পাওয়া যায় না, নয়তো এই স্যারেদের দেখা পাওয়া গেলে তারা হয়তো ক্যামেরার সামনে মুখ খুলতে চান না। তাহলে সমাধান সূত্রটা কি? এর সমাধান সূত্র খুঁজতে খুঁজতে আমরা হয়তো আমাদের খবর করে যাব, কিন্তু তার পাশাপাশি এর সমাধান আদৌ বেরোবে কিনা সেটা নিয়ে সন্দেহ। অশোক গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, তিনি যেমনটা বলছিলেন একটু আগে, তিনি কিন্তু একেবারে স্পেসিফিক করে দিয়েছেন, বিএসএফ কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। অতীতেও আমরা এই ধরনের বহু কীর্তি দেখেছি, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বর্ডারটা কানেক্টেড, সেখান থেকে কিন্তু বহু অনুপ্রবেশের ঘটনা আমরা জানতে পারি। এর পাশাপাশি গরু পাচারের কাণ্ড আমরা দেখেছি, সেটা নিয়েও কিন্তু দীর্ঘদিন ধরে বাংলায় বহু ঘটনা ঘটেছে, বহু মামলা হয়েছে, বহু মানুষের নাম জড়িয়ে গেছে প্রভাবশালীদের, কিন্তু তারপরেও কোনো সলিউশন নেই। এর কারণটা হচ্ছে এই যে বর্ডার যে জায়গাগুলো, সেই বর্ডার এলাকাতে বিএসএফ এর যে আরো শক্ত হওয়া উচিত। আমরা গত কয়েকদিন আগে একটা খবর করেছিলাম, যেটা হচ্ছে আমাদের আগরতলা আখাউড়া থেকে যে রাস্তাটা লঙ্কামুড়ার দিকে চলে গেছে, সেখানে কিন্তু ফেন্সিং নেই, সেখানে কিন্তু তারগুলো কাটা রয়েছে, এবং কাটা তারগুলো থেকে কিন্তু ওইখানেই কিন্তু সমস্ত ভাবে একদিকে যেমন মানব পাচার হয়ে থাকে, গরু পাচার হয়ে থাকে, বা গাঁজা বা চিনি বা পেঁয়াজ আলু সহ বিভিন্ন জিনিসপত্র ওখান থেকে পাচার হচ্ছে, মোবাইল পাচার হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও বিএসএফ এর কাছে সমস্ত খবর রয়েছে, কিন্তু তারপরেও তারা হয়তো ওই কাটা তারগুলো শুধু বলে যাচ্ছে। আমরা যখন জানতে গেছিলাম, তারা জানিয়েছিলেন যে কেন্দ্র থেকে 10 কোটি টাকার উপর মঞ্জুর করা হয়েছে, কিন্তু মঞ্জুর করা হলেও সেই কাজ কবে হবে, কবে থেকে সেই টাকা আসবে, কবে কাজ হবে, কবে শেষ হবে, তার মধ্যে কত কিছুই না ঘটে যাবে, সেই বিষয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত বহু সংশয় প্রকাশ করেছেন। হ্যাঁ, ধন্যবাদ সুমন্ত তোমাকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। বিএসএফ যারা মূলত বর্ডারের নিরাপত্তায় থাকে, এবং বিএসএফ এর কিন্তু ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় সরকার তাদের যে এরিয়া, সেই এরিয়া কিন্তু বৃদ্ধি করা হয়েছে। 50 কিলোমিটার পর্যন্ত তারা কিন্তু তল্লাশি চালাতে পারে। এখন আমি যদি ধরে থাকি যে আগরতলা রেল স্টেশন থেকে বর্ডার মাত্র খুব বড় জোর হলে 5 কিলোমিটার,
তাহলে 50 কিলোমিটারের মধ্যেই আগরতলা স্টেশন। তাহলে কেন বিএসএফ আটকাতে পারছে না? কেন বিএসএফ এর তল্লাশি অভিযান পুরোপুরি আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছাচ্ছে না? যে আগরতলা থেকে প্রায় 100 জন বেআইনি অনুপ্রবেশকারী বিগত 3 মাসে গ্রেপ্তার হয়েছে, এবং যারা গ্রেপ্তার হয়নি সেই সংখ্যাটা কতটা আপনারাই ভাবুন। এবার আমি সরাসরি চলে যাব এই প্রসঙ্গে বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্যর কাছে। সুমনদা, আপনাকে প্রথমেই নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। নমস্কার। নমস্কার সুমন বাবু, পশ্চিমবঙ্গের যারা বেআইনি অনুপ্রবেশকারীদের মদতদাতা, অর্থাৎ যারা বেআইনি অনুপ্রবেশের একদম সহজ সরল বাংলায় বললে এজেন্ট বলা হয়, এইরকম 32 জন এজেন্ট আগরতলা রেল স্টেশন থেকে ধরা পড়েছে, এবং লাস্ট 7 দিনে পশ্চিমবঙ্গের 3 জন এজেন্ট কিন্তু এই আগরতলা রেল স্টেশন থেকে ধরা পড়েছে। কি বলবেন আপনি? দেখুন, আমার মনে হয় অনুপ্রবেশটা এমন একটা সমস্যা যেটা শুধুমাত্র বিএসএফ বা কোনো রাজ্য পুলিশ এদের পক্ষে সমাধান করা সম্ভব নয়। ভারতবর্ষের মতো দেশে যেখানে 140 কোটি মানুষ থাকেন, সেখানে এটা খুবই জটিলতম সমস্যা। দেখুন, এটাতে আমার আপনার মানে আমি বলতে চাই সাধারণ নাগরিকদেরও সবার দায়িত্ব আছে। যখন অনুপ্রবেশকারী হিসেবে কেউ ঢুকছে, অর্থাৎ সে যে পাড়ায় বাড়ি ভাড়া নিচ্ছে বা যে পাড়ায় সে দোকান বাজার করতে যাচ্ছে, সেখানে আমাদের দেখে সন্দেহ হচ্ছে কিনা যে সে এই এলাকার নয় বা এই দেশের নাগরিক নয়। দেখুন, যেটা অধিকাংশ ক্ষেত্রে হয় যে এই নিয়ে একটা রাজনৈতিক চাপানুতোর চলতে থাকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল বলে যে বর্ডার দিয়ে কি করে ঢুকবে, এটা তো বিএসএফ এর দায়িত্ব। আর কেন্দ্রের শাসক দল হিসেবে বিজেপি বলে যে পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশ বাড়ছে সেটার কারণ হচ্ছে স্থানীয় শাসক দলের মদত। আমার মনে হয় এই দুটোই আসলে পলিটিক্যালি মোটিভেটেড স্টেটমেন্ট এন্ড পলিটিক্যালি লোডেড স্টেটমেন্ট। আমাদের বুঝতে হবে যে বিএসএফ এর একার পক্ষে ভারতবর্ষের যেরকম পোরাস বর্ডার এবং ভারতবর্ষের যত বিরাট বর্ডার আছে বিভিন্ন দেশের সঙ্গে, সেখানে এটা পুরোটা কাজ করা সম্ভব নয়। ওই জন্য আমি বললাম যে এটা অনেকটা নির্ভর করছে যে আমেরিকান মডেল যেটা অর্থাৎ কমিউনিটি পুলিশিং, অর্থাৎ কমিউনিটিতে আপনার কতটা স্ট্রেংথ আছে, কমিউনিটি আপনাকে কতটা ইনফর্ম করছে যে আমার পাড়ায় একটা নতুন লোক এসছে, বা আমার রেশন দোকানে একটা নতুন লোককে দেখছি, বা আমার কাছে রোজ মাছ কিনতে যে লোকটা আসছে সে লোকটার ভাষা, সে লোকটার স্বভাব ঠিক আমার চেনা লোকের মতো নয়। যতক্ষণ এই কমিউনিটি পুলিশিংকে আমরা ডেভেলপ করতে পারবো, এই চাপানুতোরটা থাকবে। যেটা আপনি জিজ্ঞেস করছিলেন মধ্যে আপনার প্রতিনিধিকে যে কেন বিএসএফ এসে আগরতলা রেল স্টেশনে ধরতে পারছে না, বা পশ্চিমবঙ্গ যেটা প্রশ্ন যে বিএসএফ কি করে এটা কেন এটা বন্ধ করতে পারছে না। আমার মনে হয় ইটস এ ভেরি লার্জার কোয়েশ্চেন। ভারতবর্ষের মতো দেশে অনুপ্রবেশ ঠেকাতে গেলে কমিউনিটি পুলিশিং কে যতক্ষণ না আমরা স্ট্রং করতে পারবো বা কমিউনিটি চেকিং কে যতক্ষণ না আমরা স্ট্রং করতে পারবো, ততক্ষণ এটা খুব মুশকিল। সুমন বাবু, আপনি কি মনে করেন না যে বাংলাদেশ বর্ডার যে সমস্ত স্টেটগুলিতে আছে সেখানকার স্টেট পুলিশের যতগুলি এজেন্সি রয়েছে তাদের বিএসএফ, এনআইএ সবার এখনই একটা একযোগে একটা গোল টেবিল বৈঠক করা উচিত? না হলে চাপানোত্তর হবে কিন্তু সমাধান হবে না। আর সমাধান যদি সত্যিই করতে হয় তাহলে এই মুহূর্তেই স্টেট পুলিশ, বিএসএফ, এনআইএ সবার এই মুহূর্তে জাতীয় স্বার্থে বসা উচিত। দেখুন, আমার ধারণা, আমি যতদূর জানি যে এই স্টেট পুলিশগুলির সাথে বিএসএফ এর একটা কোঅর্ডিনেশন বা সেন্ট্রালের সাথে একটা স্টেট পুলিশের কোঅর্ডিনেশন মিটিং সবসময় হতে থাকে। কিন্তু আমি যেটা বললাম যে সেই হওয়ার পরও মানে বিএসএফ এর, ধরুন আমি একটা নদিয়ার উদাহরণ দিয়ে বলি, নদিয়ার বিএসএফ এর কমান্ড্যান্ট যদি মাঝদিয়া পুলিশ থানার সাথে কথা বলেন তাহলে যে পুরোটা সমাধান হয়ে যাবে তা নয়। কারণ যদি কেউ ঢুকে এসে থাকে, তাকে যতক্ষণ না মাঝদিয়ার জনগণ ধরে বলছে যে দেখুন আমার না ঠিক মানে আমাদের লোক, এলাকার লোক না, এই অন্য এলাকা থেকে ঢুকে এসছে, ততক্ষণ এটা হবে না। মানে ইট ইজ আ মোর অফ ভারতবর্ষের মতো দেশে অনুপ্রবেশকারী খোঁজাটা অনেকটা মানে খড়ের গাদায় সূচ খোঁজার মতো কঠিন। এত পপুলেশন আপনি, এবং যেটা মানে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার ক্ষেত্রে যেটা বড় সমস্যা যে ল্যাঙ্গুয়েজটা এক, আপনি চট করে আইডেন্টিফাই করতে পারবেন না। সো ইটস এ ভেরি ডিফিকাল্ট প্রসেস। আমি নিশ্চিত যে বিএসএফ এবং স্টেট
পুলিশের মধ্যে নিয়মিত বৈঠক হয়, কিন্তু সেই বৈঠক হলেও পুরো সমস্যাটা সমাধান হবে না যতক্ষণ না আমরা নাগরিকরা এই ব্যাপারে, এই কমিউনিটি পুলিশিং এর ব্যাপারে আরো সতর্ক হচ্ছি বা কমিউনিটি চেকিং এর ব্যাপারে আরো সতর্ক হচ্ছি। সৌরভ, আর একটা প্রশ্ন, এটা একদম ঠিকই, স্টেট পুলিশের সঙ্গে তো প্রতিনিয়ত এদের একটা কোঅর্ডিনেশন বৈঠক হয়, কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে স্থানীয় প্রশাসন, ধরুন যারা পঞ্চায়েতে রয়েছেন, যারা নগর পঞ্চায়েতে রয়েছেন বা যারা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা রয়েছেন, মূলত তাদের কাছ থেকে তো এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটগুলি, স্কুলে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন যে সার্টিফিকেটগুলি তাদের কাছ থেকে যাচ্ছে, সেই জায়গাতে কতটা এখন আমরা যা দেখছি যে মাল পুরসভার একজন উত্তরবঙ্গের মাল পুরসভার একজন আধিকারিক, তিনি এদেশে রোহিঙ্গাদের বসবাস করার জন্য সমস্ত নথিপত্র তিনি তুলে দিয়েছেন, হয়তো কেসটা যতদূর জানি এখন সিবিআই কেসটা টেক আপ করেছেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে জনপ্রতিনিধিদের এখন কতটা আতশ কাচের নিচে আনা উচিত, কারণ স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকাও তো এখানে আতশ কাচের নিচে কিছু কিছু সময় চলে আসছে এই অনুপ্রবেশ ইস্যুতে। আমি জনপ্রতিনিধিদের বিষয়টা বলবো না, আমি মানে ওই জনপ্রতিনিধিরা তো জনগণের মধ্যেই থাকে, ফলে জনগণ যদি জনপ্রতিনিধিকে চাপ দিয়ে বলেন যে এই লোকটি তো আমার এলাকায় থাকার নয়, এই লোকটি কোত্থেকে এলো, তাহলে জনপ্রতিনিধি এই সুযোগটিই পাবেন না। মুশকিল হচ্ছে যে আমি যেটা প্রথম থেকে বলবার চেষ্টা করছি, ইট ইজ মোর অফ এ কমিউনিটি ফিলিং। আমি যতক্ষণ না এটাতে অ্যাওয়ার হচ্ছি, আমি যতক্ষণ না এটাতে প্রতিবাদ করছি, আমি যতক্ষণ না পুলিশকে জানাচ্ছি বা যদি কোনো জনপ্রতিনিধি কোনো ধরনের চেষ্টা করেন সেটার প্রতিবাদ করছি, ততক্ষণ এটা সলভ হবে না। দেখুন, আমরা শুধু মানে যদি হয়ে থাকে, আমি জানি না মালবাজারের ঘটনাটা কি, আমি একজন মানে অফিসারকে ধরতে পারি, কিন্তু মালবাজারের সাধারণ লোকরা এতদিন কি করছে তারা কেন বলেনি? আপনি যদি একজন রোহিঙ্গাকে ধরেন তাহলে আপনি তার ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পেরে যাবেন, সে বাজারে যখন যাবে আপনি বুঝতে পেরে যাবেন, তা মানে সে যখন কোনো মানে রাস্তায় বেরোবে, বাসে বুঝতে পেরে যাবেন কেন ধরা হয়নি। আমার মনে হয় আমাদের যে অ্যাওয়ারনেস, যে মানে 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 যদিও ভারতবর্ষের সাথে আমেরিকার তুলনা করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, আমেরিকা মাত্র 30 কোটি লোককে নিয়ে এটা করে, যতক্ষণ আমরা কমিউনিটি পুলিশিং বা কমিউনিটি চেকিং এর উপর গুরুত্ব দিচ্ছি ততক্ষণ এটা সম্ভব না। মানে তখন ইট উইল রিমেন ভেরি ডিফিকাল্ট। আমরা মাঝে মাঝে হইচই করবো, মাঝে মাঝে এটা হবে, আবার মানে 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 যথাপূর্বং তথা এই সিস্টেমই চলতে থাকবে। আসলে আমাদের ওই মানে ওই কমিউনিটি চেকিং এন্ড কমিউনিটি পুলিশিং এটাতে খুব গুরুত্ব দেওয়া উচিত, তা না হলে মানে ভারতবর্ষের পক্ষে অনুপ্রবেশের বিষয়টাকে হ্যান্ডেল করা ডিফিকাল্ট। দ্বিতীয়ত একটা বারবার একটা প্রশ্ন উঠে আসে সুমন বাবু, যে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই অনুপ্রবেশকারীদের নিয়ে আসে এবং এলাকায় তাদেরকে দিয়ে একটা ভোট ব্যাংক বাড়ানোর একটা রাজনীতি করে, সেই জায়গাটা কতটা দেখা উচিত? আমার মনে হয় এটা করে সত্যি, কারণ দেখুন যদি মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধরুন বলা হচ্ছে যে 1000 জন, আমি মানে যা মিডিয়া রিপোর্টটা 1000 জন বাংলাদেশি ঢুকে এখান থেকে পাসপোর্ট দিয়ে বেরিয়ে গেছে। তো যদি এটা 10 বছরের ফিগার আপনি ধরেন, 10 বছরে যদি 1000 বাংলাদেশি ঢুকে পাসপোর্ট নেয়, তারা কি কোনো একটা বিধানসভার ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য ভোটের ব্যবধান তৈরি করতে পারে না। তো তাহলে এটা মানে বেসিক্যালি ভোটের জন্য হচ্ছে না, অবভিয়াসলি যে ঢুকছে সে ঢুকছে তার ইকোনমিক প্রগ্রেসের জন্য, সে ভারতবর্ষকে বেস করে ইউরোপের কোনো দেশে চলে যেতে চাইছে, আর যারা তাকে হেল্প করছে তারা হেল্প করছে তাদের অর্থনৈতিক লাভের জন্য, যে আমি ভাই এটা করে দিলে 2 লাখ টাকা পাবো। সো এই যে মানে এই 2 লাখ টাকার লোভে যেটাকে হেল্প করছে, সে যে আসলে একটা ঝামেলাকে ইনভাইট করছে, সেটা যতক্ষণ না আমরা ওই মানে ওই এলাকায় তৈরি করতে পারবো, মানে জনমত তৈরি করতে পারবো, ততক্ষণ এটা ডিফিকাল্ট। আমার মনে হয় যদি আপনি ডেমোগ্রাফিক্যালিও দেখেন, মানে আমাদের সীমান্ত এলাকাগুলোতে কতটা জনসংখ্যা বেড়েছে, জনসংখ্যা তো আপনি যে হারে আমরা যখন মানে ডেমোগ্রাফি দেখি তখন জনসংখ্যা খুব মানে নিদারুণ ভাবে বাড়েনি, তাহলে তো মানে ওই 1000 জনের ফিগারই হয়তো হবে, 1000 জন লোকই পাসপোর্ট পেয়েছে। সো দ্যাট ইজ মানে ইটস নট আ ভোট ব্যাংক পলিটিক্স, ইজ মোর অফ এ ইকোনমিক পলিটিক্স, যে পলিটিক্সটাকে আপনি কমিউনিটি অ্যাওয়ারনেস ছাড়া হ্যান্ডেল করা ডিফিকাল্ট। ধন্যবাদ সুমনবাবু এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সুমনবাবু, জনগণ যতক্ষণ সচেতন না হচ্ছে, মানুষ যতক্ষণ সচেতন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বেআইনি অনুপ্রবেশ আটকানো যাবে না বলে তার মূল্যবান বক্তব্য রাখতেন। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, রাজ্যের প্রায় 856 কিলোমিটার বর্ডার রয়েছে,
আমি যদি চোখ রাখি তাহলে বিষয়টা হচ্ছে যে 13 থেকে 2001 সালে রাজ্যে প্রায় 85% ফেন্সিং ছিল, অর্থাৎ কাঁটাতারের বেড়া ছিল। আজকে 2025-এর প্রথম দিনে দাঁড়িয়ে সেই সংখ্যাটা হচ্ছে 97%, অর্থাৎ এখনো রাজ্যে 3% জায়গায় কোনো বেড়া নেই। এবং যদি কিলোমিটার হিসাব করি 856 কিলোমিটারের মধ্যে 13 থেকে 14 কিলোমিটার বাকি রয়েছে, সেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে সব থেকে বেশি যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশ কিন্তু ইতিমধ্যেই সোনামুড়া বিশালগড় থেকে হচ্ছে। এটা একদম রাজ্য প্রশাসনের ভিতরের কথা। এই মুহূর্তে আমি আবারও চলে যাব আমার আরো এক প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির কাছ থেকে আমি জেনে নেব যে এই যে বেআইনি যে অনুপ্রবেশ, সেই বেআইনি অনুপ্রবেশ আটকাতে রাজ্য প্রশাসন আদতে কতটা সিরিয়াস, বা রাজ্য প্রশাসন বিষয়টাকে কিভাবে দেখছে। যদি আগরতলা স্টেশন থেকেই 100 জনের প্রায় 100 জনের কাছাকাছি বেআইনি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়, তাহলে সারা রাজ্যের সংখ্যাটা প্রায় এর 3 গুণ হবে। এবং সেই জায়গাতে যদি 32 জন এজেন্ট গ্রেপ্তার হয় এখনো পর্যন্ত, তাহলে কত এজেন্ট গারদের বাইরে রয়েছে, প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে ইতিমধ্যে। সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্য পুলিশ, তারা কতটা, রাজ্য পুলিশের এসটিএফ দেখো কতটা সক্রিয়। এই মুহূর্তে তোমাকে যে আমি প্রশ্নটা করব, দেখো আমরা দেখলাম কি যে অপারেশন, একটা বিশেষ অপারেশন নিল অসম পুলিশের এসটিএফ। তারা ইতিমধ্যেই 14 জন জঙ্গিকে কিন্তু গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ এবং অসম মিলে। বেশ কয়েকজন বেআইনি অনুপ্রবেশকারীর এজেন্টকে কিন্তু তারা আটক করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করে সারা দেশে এই মুহূর্তে অসম পুলিশের তল্লাশি চলছে। আমার কাছে যে খবর আছে, অসম পুলিশের এসটিএফ প্রায় 8টি রাজ্যে তারা কিন্তু আজকের দিন পর্যন্ত তল্লাশি চালাচ্ছে। সময় হলে তারা হয়তো আরো কিছু তথ্য আমাদের সামনে আসবে। কিন্তু আমাদের এ রাজ্যে এসটিএফ রয়েছে, এ রাজ্যে গোয়েন্দা রয়েছে, এ রাজ্যে স্থানীয় থানা রয়েছে, তারা কি করছে সেটা যদি একবার বলো। দেখো, একেবারে ধাপে ধাপে আমি আসি, স্টেপ বাই স্টেপ তোমাকে বলি বা দর্শকদের আজকে বোঝাই যে এই যে অনুপ্রবেশ নিয়ে আজকে আমরা কথা বলছি, কিন্তু অনুপ্রবেশটাকে এই গত 5 আগস্টের পর থেকে সেটা কিন্তু একেবারেই নয়। অনুপ্রবেশ কিন্তু এর আগেও ছিল, এখনো রয়েছে। এবং এই যে গত 4 মাস ধরে যে অনুপ্রবেশটা চলছে, সেক্ষেত্রে চিন্তাটা কি রয়েছে? সেক্ষেত্রে চিন্তাটা হচ্ছে যে ইসলামিক জঙ্গি, এই অনুপ্রবেশের মধ্যে ইসলামিক জঙ্গি তোমার ভারতবর্ষে ঢুকে যেতে পারে। এবং তাহলে যদি ইসলামিক জঙ্গি ঢুকে পড়ে, তাহলে তোমার ভারতবর্ষের জন্য একটা, সেটা কিন্তু বিরাট বড় বিপদের বা ভয়ঙ্কর, এবং এই মুহূর্তে তার জন্য সতর্ক বা সচেতনতা সবটাই প্রয়োজন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যেমন তুমি বলছিলে এসটিএফ এর কথা, আমি সবটাতে আসবো ধীরে ধীরে। কিন্তু এই যে অনুপ্রবেশটা হচ্ছে কোথা থেকে? সীমান্ত। প্রথমেই এই যে ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে, ত্রিপুরা, অসম, তার সাথে পশ্চিমবঙ্গ, এই যে একটা লম্বা সীমান্ত রয়েছে 850-র মতন, সেই সীমান্তের তোমার এই মুহূর্তে অনুপ্রবেশ সব থেকে বেশি। এই কটা রাজ্য মিলে প্রায় 3000 সুকৃতি, এই কটা রাজ্য, আমাদের রাজ্যে হচ্ছে 856। একেবারে এই যে ধরো এই প্রায় 3500-এর এই যে তোমার সীমান্ত রয়েছে, আমাদের রাজ্যের ধরো প্রায় 850-র মতন রয়েছে। এই প্রত্যেকটা সীমান্তের মধ্যে বিশেষ করে যেগুলো তোমার রিমোটেড কিছু এরিয়া রয়েছে, গ্রামীণ কিছু এরিয়া রয়েছে, সেগুলোকে টার্গেট করছে এই মুহূর্তে কারা? অনুপ্রবেশকারীরা। এবং তারপরে তোমার অনুপ্রবেশ ঘটছে গোটা দেশ জুড়ে। এই যে যারা অনুপ্রবেশ করছে, যে হিসেবটা তুমি দিচ্ছিলে গত 4 মাসে, সেই সংখ্যাটা কিন্তু অধিক। এবং তার মধ্যে যদি দেখো সব থেকে বেশি কারা রয়েছে, সব থেকে বেশি রোহিঙ্গাদের সংখ্যাটা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। রোহিঙ্গা তাহলে কেন আসছে বা কিভাবে আসছে? আমাদের দেখতে হবে যে একেবারে রুটটা কোনখান থেকে শুরু হচ্ছে। রোহিঙ্গা কেন আসছে? কারণ মায়ানমার এই মুহূর্তে সেখানকার যে পরিস্থিতি, বার্মার যে পরিস্থিতি রয়েছে, সেখানকার যুদ্ধ, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনুস কি চাইছে না, একটা সমস্ত জায়গাতে প্রশ্ন যে চট্টগ্রাম কি তাহলে দখল হয়ে যাবে, বা এই যে প্রশ্ন উঠে আসছে, সেই জায়গায় ইউনুস নিজের দেশকে বাঁচাতে কি করছে? বাংলাদেশে যখন এই যে রোহিঙ্গা তোমার অনুপ্রবেশ ঘটছে, ইউনুস চাইছে যে তাদেরকে যেভাবে হোক ভারতের দিকে পাঠিয়ে দিতে। ইউনুস যখন এটা চাইছে, তখন সেভাবে রোহিঙ্গারা কি করছে, বাংলাদেশ, তারা যুদ্ধ পরিস্থিতিতে মায়ানমার থেকে তারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকে পড়ছে। বাংলাদেশ থেকে তারা কি করছে, বাংলাদেশে যেহেতু তাদেরকে রাখছে না, তাই সেখান থেকে তারা ভারতবর্ষে চলে আসছে। ভারতবর্ষে আসার ক্ষেত্রে তাদের প্রথম যে জায়গাটা, একেবারে সীমান্ত যে এরিয়া রয়েছে, সেখানেই তারা আটকা পড়বে। কিন্তু এক্ষেত্রে কিন্তু রয়েছে গোড়ায় গলদ, সীমান্ততে আটক
যোগ করা হচ্ছে না রোহিঙ্গাদের। ইউনুস এই মুহূর্তে যে নির্দেশ দিয়ে রেখেছে যে সমস্ত রোহিঙ্গাদের ছেড়ে দাও, ভারতবর্ষে তারা ঢুকে যাক, সুতরাং বিজিবি বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা কিন্তু কোনো রকম ভাবে আটকাচ্ছে না এক্ষেত্রে রোহিঙ্গাদের। এবং বিজেপি যেহেতু এখন এই মুহূর্তে ছেড়ে দিয়েছে সবাইকে, তাহলে বিএসএফ এই পারে রয়েছে। বিএসএফ এর একার পক্ষে কি সম্ভব যে এত এত রোহিঙ্গাকে এভাবে আটকে দেওয়া? সেটা কখনোই সম্ভব হচ্ছে না। রাজ্যের ক্ষেত্রেও আমরা যদি দেখি বিএসএফ এর সংখ্যা বর্তমানে বাড়ানো হয়েছে সাম্প্রতিক পরিস্থিতিতে, কিন্তু তারপরও একাংশ এরিয়া রয়েছে যেগুলোতে ফেন্সিং নেই, সুতরাং সেই জায়গাগুলোকে তারা তোমার বিশেষ করে নজর করছে। বা অনেক সময় এই যে কমলাসাগর হোক, বিশালগড় হোক বা তোমার সোনামুড়ার হোক, এই যে এলাকাগুলো রয়েছে সেগুলোকে তারা লক্ষ্য করছে, এই এরিয়াগুলো দিয়ে তারা তোমার মূলত ঢুকে পড়ছে। এবার এই যে রোহিঙ্গারা ঢুকছে তারা কিন্তু কেউই ত্রিপুরাতে থাকছে না, বা যারা অবৈধ প্রবেশকারীরা রয়েছে বাংলাদেশের তারাও কিন্তু ত্রিপুরাতে থাকার জন্য টার্গেট করে আসছে না, তারা ত্রিপুরাকে ব্যবহার করছে মূলত করিডোর হিসেবে। ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করে তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে, কেউ কাজের উদ্দেশ্যে, কেউ ব্যবসার উদ্দেশ্যে। একদম তুমি সুন্দর খুব বলছিলে। দেখো এই যে বিশালগড়ের কথা উঠে আসছে, সোনামুড়ার কথা উঠে আসছে। বিশালগড় সোনামুড়া থেকে তো বেশিরভাগ অনুপ্রবেশকারী তারা সড়ক পথে আগরতলা রেল স্টেশনে রয়েছে। ঠিক। এবং এই যে বিশালগড় থেকে আগরতলা রেল স্টেশন আসার সময় যদি পুলিশের চেকিংটা থাকে এবং সেখানে বিশালগড় যে থানা বা সোনামুড়া যে থানা, সেখানকার স্থানীয় গোয়েন্দারা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কি অর্ধেকের অনুপ্রবেশকারী কিন্তু ওই জায়গাতেই গ্রেপ্তার হওয়ার কথা। তো সেই জায়গাতে কি পুলিশের কোনো নজরদারি রয়েছে? দেখো, স্টেট পুলিশের কথায় যদি আসি, প্রথমত এই যে বললাম আমি কি যে কিভাবে রোহিঙ্গারা তোমার ঢুকছে বা কিভাবে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে, এবং এদের মধ্য দিয়েই কিন্তু ঢুকে যাচ্ছে একাংশ জঙ্গিরা। ইতিমধ্যেই সূত্র যেটা বলছে যে সীমান্তের খুব কাছাকাছি তোমার ঘাঁটি গেড়েছে একদিকে জেএমবি, অন্যদিকে আনসারুল্লাহর তোমার টিম রয়েছে যেটা এবিটি। এই যে তারা রয়েছে তারাও কিন্তু এই সুযোগে প্রবেশ করে যাচ্ছে কোথায় না ভারতবর্ষে, এবং ত্রিপুরা সেই জায়গায় একেবারে স্মুথ তাদের ক্ষেত্রে একটা তোমার করিডোর, ইজিলি তারা ত্রিপুরাতে ঢুকছে। এবারে তুমি আসলে কি না স্টেট পুলিশের এক্ষেত্রে ভূমিকা কি রয়েছে তুমি জানতে চাইছো। সেই জায়গাতে দেখো আমি দর্শকদের বলবো যে রাজ্য পুলিশের কিন্তু একটি স্পেশাল ব্রাঞ্চ এক্ষেত্রে ছিল, যেটাকে তোমার বলা হচ্ছে কি না এমটিএফ। এই যে মোবাইল যে ফোর্স রয়েছে, মোবাইল ট্রাফিক ফোর্স, সেই এমটিএফ কিন্তু রাজ্য পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছিল, যারা তোমার কি করবে যে এই যে রুটটা ধরো সীমান্ত থেকে তোমার স্টেশন পর্যন্ত পৌঁছে যাচ্ছে বা যারা অবৈধ অনুপ্রবেশ করছে তাদেরকে কিন্তু আটকানোর জন্য স্পেশাল ভাবে এই যে ফোর্স রয়েছে তাদেরকে রিক্রুট করা হয়েছিল। কিন্তু বর্তমানে যদি দেখি, আমি এই অগাস্টের 5 তারিখের পর থেকে বলবো না, গত কয়েক বছর ধরে কিন্তু তাদের কোন রকমের কোনো ক্রিয়াকলাপ লক্ষ্য করা যাচ্ছে না, যেটা এই মুহূর্তে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কোথায় রয়েছে রাজ্য পুলিশের এই এমটিএফ ফোর্স। সেই জায়গায় এমটিএফ ফোর্স যদি সঠিকভাবে কাজ করতো, দেখো প্রত্যেকটা নিজস্ব থানা রয়েছে, প্রত্যেকটা থানার পুলিশের নিজস্ব দায়িত্ব রয়েছে। এই যে তারা যখন যাচ্ছে ট্রেনে করে বা তারা যখন রাস্তায় দিয়ে যাচ্ছে ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছে বা তারা স্টেশনে পৌঁছানোর সময়, যেটা আমাদের সহকর্মীরা বলছিল যে তোমার যে কোনো রকম চেকিং নেই, সুতরাং রাজ্য পুলিশের যে একটা বিরাট বড় গাফিলতি রয়েছে সেটাও কিন্তু এক্ষেত্রে উঠে আসছে। তার পাশাপাশি যদি বলি, সাম্প্রতিককালে তুমি অসমের দেখো বা বাংলাতে দেখো এসটিএফ রয়েছে পুলিশের, সেই এসটিএফ কিন্তু একের পর এক সাফল্য দেখিয়েছে। তারা জঙ্গিদের ধরেছে এবং বেশ কিছু তোমার পাকিস্তানি বা পাক মদতপুষ্ট জঙ্গিদের কিন্তু এই অসম এসটিএফ কিন্তু সাম্প্রতিককালে অভিযানে তাদেরকে গ্রেপ্তার করেছে, বা তাদের কোথা থেকে তারা আসছে, কারা রয়েছে, সমস্ত কিছু কিন্তু তারা করেছে। কিন্তু রাজ্যের যারা এসটিএফ রয়েছে সেই এসটিএফ এরও কিন্তু সঠিকভাবে কোনো ভূমিকা এক্ষেত্রে দেখা যাচ্ছে না। সুতরাং একদিকে কি গেল দেখো নীল, একদিকে হচ্ছে এই যে রাজ্য পুলিশের স্পেশাল যে ফোর্স রয়েছে এমটিএফ, সেই এমটিএফ এর ভূমিকা কিন্তু এখন একেবারে নগণ্য বা নেই বললেই চলে। যে এমটিএফ এর কোনো ভূমিকা সাম্প্রতিককালে আমি তো সাংবাদিকতা করতে গিয়ে কখনোই পাইনি যে এমটিএফ কোনো অভিযান করেছে বা স্পেশাল ভাবে কাউকে ধরেছে, চেকিং করেছে, কোনো রকম ভাবে পাওয়া যায়নি। এসটিএফ এর কথাও যদি বলো, এখন আমরা বর্তমানে অসম এসটিএফ নিয়ে কথা বলছি, আমরা বেঙ্গল এসটিএফ নিয়ে কথা বলছি, কিন্তু সেই জায়গায় ত্রিপুরা এসটিএফ কোথায় নেই, সেখানেও কিন্তু এসটিএফ এর যে ভূমিকা সেটাও কিন্তু একেবারে জিরো এই মুহূর্তে রাজ্যে দাঁড়িয়ে। তাহলে কারা রয়েছে? তাহলে তোমার এই যে জিআরপি রয়েছে,
রয়েছে একেবারে স্টেশন পৌঁছে যাওয়ার পর যখন জিআরপি আছে সেই জিআরপি কে কিন্তু আমরা সামান্য একটা প্ল্যাটফর্ম টিকিটের জন্য পেলাম না, যে কোনো রকম টিটি বা কোনো রকমের চেকিং বা কোনো রকমের যে তোমার প্ল্যাটফর্মে ঢুকতে গেলেও যে একটা চেকিং থাকে খুব স্বাভাবিকভাবে একটা আমরা শরীরে করে ব্যাগে করে কোনো কিছু জিনিস নিয়ে ঢুকছে কিনা সেটাও যেরকম দেখা যায়, সেটাও কিন্তু আগরতলা রেল স্টেশনে পরিলক্ষিত হয়নি। সুতরাং সেই জায়গাতে একেবারে স্পষ্ট বা পরিষ্কার কি যে আগরতলা বা ত্রিপুরা কিন্তু এখন জঙ্গি বলো, রোহিঙ্গা বলো, অবৈধ অনুপ্রবেশকারী বলো, প্রত্যেকের কাছে একেবারে স্মুথ করিডর, এবং তারা কিন্তু এই ত্রিপুরাকে মুক্তাঞ্চল হিসেবে ব্যবহার করছে। তারপরে কিন্তু তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও আরো একটা ইনফরমেশন দিয়ে রাখবো, দেখো যেটা তুমিও গতকালকে বলছিলে, আজকেও আমরা খবর করতে গিয়ে খবর পেলাম যে যারা ঢুকছে তাদের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ মহিলা, যেটা আজকের দিনে দাঁড়িয়েও এই রিপোর্ট কিন্তু উঠে আসছে, অধিকাংশই তারা মহিলা, এবং মহিলাদের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে হয়তো তাদেরকে জেরা করা হচ্ছে না, হয়তো তাদেরকে দেখা হচ্ছে না, কারণ নির্দিষ্ট পোশাকের ব্যাপার রয়েছে, তারা হয়তো বোরখা পরে ঢুকে যাচ্ছে, সেই পোশাক নিয়েও কারোর কোনো প্রশ্ন করার কোনো খুব স্বাভাবিকভাবে এখতিয়ারের মধ্যে নেই। সুতরাং সেদিক থেকে দাঁড়িয়ে কিন্তু মহিলাদেরকে এক্ষেত্রে ব্যবহার করছে কারা না, এই জেএমবি বা এই যে ইসলাম মদতপুষ্ট জঙ্গিরা। সুতরাং এই জঙ্গিদের এখন তারা নিশ্চিন্তে রয়েছে, তোমার কিছুটা দূরে অবস্থান করছে, তারা শুধু সময় এবং সুযোগের অপেক্ষা করছে। তারা খুব ভালোভাবে জানে যে ত্রিপুরা এই মুহূর্তে সব থেকে সেফ তাদের জন্য। অন্যদিকে দেখো কেন্দ্রের যদি বলি গোয়েন্দাদের কথা, কেন্দ্রের এনআইএ যে আমরা বিভিন্ন রকমের অভিযান দেখছি যে ধরছে, জেরা করছে, গ্রেপ্তার হচ্ছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন তুমি দেখো যে এতদিন ধরে কি কোনো মাথাকে তুমি দেখেছো যে তারা অ্যারেস্ট করেছে বা ধরেছে? কোনো মাথা কিন্তু নেই। তাহলে যাদেরকে ধরছে তারা কিন্তু চুনোপুটি কয়েকজন, সেই চুনোপুটিতে ধরা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আবার তারপরে জাকার্তায়। সুতরাং এই মাথাদেরকে ধরার জন্য কিন্তু এনআইএর কোনো বড়সড় কোনো পদক্ষেপ এই মুহূর্তে ত্রিপুরা জুড়ে পরিলক্ষিত হয়নি। যে ত্রিপুরা কিন্তু বাংলাদেশের, ত্রিপুরা তিনটে দিক বাংলাদেশ দিয়ে ঘেরা, সুতরাং ত্রিপুরার কিন্তু একটা বিরাট বড় অংশ রয়েছে জঙ্গিদের বলো, রোহিঙ্গাদের বলো ঢোকার জন্য। শুধু আগরতলাকেই ব্যবহার করতে হবে, বিশালগড়কেই ব্যবহার করতে হবে তা নয়, কিছুটা দূরেও যদি আমরা যাই বামুটিয়ার দিকে, সেখানেও যদি আমরা তাকাই, বা আমি নিজের বিভিন্ন এলাকাতে গিয়ে যখন দেখি একেবারে মাইলের পর মাইল ফেন্সিং রয়েছে, কোথাও সেগুলো বাঁশ দিয়ে রাখা রয়েছে, কাটা তার পর্যন্ত নেই, কোথাও বিএসএফ নেই। বিএসএফ এর যে রেঞ্জ থাকে তোমার 20 কিলোমিটার, 40 মিটার, সেটাও কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার লক্ষ্য করা যাচ্ছে না, কারণ অনেকটা গ্যাপ রয়েছে, বিএসএফ এর সংখ্যা কম, ফেন্সিং বেশি। এই সমস্যাগুলো কিন্তু এখন ত্রিপুরাতে থাকার ফলে জঙ্গিরা কিন্তু এখন ত্রিপুরাকে মুক্তাঞ্চল হিসেবে ব্যবহার করছে। নীল, একেবারেই ধন্যবাদ তোমাকে সুপ্রীতি আমাদের সঙ্গে থাকার জন্য। আমি বাঁকুড়া পুলিশের বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছিলাম ইরানি দাসের সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য। অনেক পুলিশ কর্মীরা হয়তো সরাসরি কথা বলতে পারে না সংবাদ মাধ্যমের সামনে, কিন্তু তাদের সঙ্গে যখন ব্যক্তিগত আলাপ করছিলাম তখন তাদের কাছ থেকে বারবার জানতে পারছিলাম যে এই মুহূর্তে যে বেআইনি অনুপ্রবেশকারী বা মানব পাচারকারীরা কিন্তু ঢাল করছে মহিলাদের ঢাল করলে অনেক রকম ফ্যাসিলিটি পাওয়া যায়, যে মহিলাদের অনেক বেশি ব্যবহার করা যায় এবং মহিলারা অনেক বেশি পুলিশের নজরের বাইরে থাকে। এবং এই ইরানি দাসের মতো অন্তত 30 থেকে 40 জন মানব পাচারকারীদের একটি দল রয়েছে, সেই দলের 30 থেকে 40 জন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মহিলা রয়েছে, যারা এই মুহূর্তে মেঘালয় এবং গোটা উত্তর পূর্বাঞ্চলে এই অনুপ্রবেশ ইস্যুতে সক্রিয়। এরাজ্যের পুলিশ বা এরাজ্যের এসটিএফ যদি ইরানি দাসের মতো আর যদি কোনো ইরানিকে খুঁজে বার করতে আগামী দিনে না পারে, তাহলে কিন্তু বিপদ একেবারে বাড়ির দুয়ার পর্যন্ত। এরাজ্যের যে এবার আমরা চলে যাব যে আমরা একে একে বহু বিশিষ্ট মানুষের সঙ্গে আজকে কথা বলবো কেন এই রকম বেআইনি অনুপ্রবেশ হচ্ছে, এবং যেখানে দেখা যাচ্ছে যে রোহিঙ্গারা আমাদের কাছে থ্রেট, যেটা আমার সহকর্মী সুপ্রীতি মুখার্জি বলছিল যে মায়ানমার ইস্যুতে এই মুহূর্তে কিন্তু সব থেকে বেশি কিন্তু থ্রেট কিন্তু ভারতে, কারণ মায়ানমারের যারা রোহিঙ্গারা রয়েছেন সবাই যে জঙ্গি তা কিন্তু নয়, প্রচুর সাধারণ। আমরা পেয়ে গেছি এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা এন মোহন রাও, যিনি কার্গিল যুদ্ধের একজন সৈনিক ছিলেন। মোহনবাবু, প্রথমেই আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের নিউজ ভ্যানগার্ডের সমস্ত দর্শক বন্ধু ভাই বোনেদেরকে আমার ইংলিশ নিউ ইয়ারের শুভকামনা এবং আন্তরিক শুভেচ্ছা, সাথে আপনাদেরকেও জানাই। হ্যাঁ,
মোহনবাবু, যে প্রশ্নটা আপনাকে করব, কার্গিল যুদ্ধে তো সরাসরি পাকিস্তানের সেনাদের সঙ্গে লড়াই করেছিলেন, সরাসরি ভারত জয় পেয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। দ্বিতীয়ত, এই যে অনুপ্রবেশ নিয়ে যে যুদ্ধ, অর্থাৎ ভারতে ছায়া যুদ্ধ, জেএমবি, আনসারুল্লাহ বাহিনী, একদিকে রোহিঙ্গা, এই যে তিন গোষ্ঠী এখন ভারতবর্ষকে বেআইনি অনুপ্রবেশ ইস্যুতে ছায়া যুদ্ধ চালাবে, সেই ছায়া যুদ্ধে কিন্তু প্রথমেই ফ্লপ হচ্ছে বিএসএফ। আপনার হয়তো একটু খারাপ লাগতে পারে, কারণ আপনি একজন প্রাক্তন সেনাকর্মী, আপনার সহকর্মীদের দিকে আমরা প্রশ্নের আঙুল তুললাম। তো সেই জায়গাতে দাঁড়িয়ে দেখুন, আজকে যে প্রশ্নটা তোলা হচ্ছে বিএসএফ কে এবং সেনাবাহিনীকে, বা পরবর্তীকালে সেনাবাহিনীর উপরেও প্রশ্নটা উঠতে পারে, কিন্তু বিএসএফ আজকে যে পরিস্থিতিতে বাংলাদেশ এবং এদিকে যে অন্যান্য পার্শ্ববর্তী রাজ্য স্টেট গুলো, মানে ন্যাশন গুলো আছে, সেই বর্ডার গুলোকে যেভাবে তারা প্রোটেক্ট করছে, 24 ঘন্টা 365 দিন তারা ভীষণ পরিস্থিতিতে ওখানে কাজ করে, এবং ইনফ্রাস্ট্রাকচার নামে কোনো কিছুই ছিল না বিগত 10 বছর অবধি। আজকে একটা বাংলাদেশ গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া ছিল, এবং এখান থেকে আগাগোড়াই অনেক অনুপ্রবেশ হয়েছিল, অনেক, মানে বাংলাদেশ বলুন, আসাম বলুন, ত্রিপুরা বলুন, মিজোরাম, মণিপুর বলুন, মেঘালয় বলুন, এই সমস্ত রাজ্য যেহেতু কোনো না কোনো ভাবে এবং বাংলাদেশের বর্ডারের সাথে লাগোয়া মানে রয়েছে, তো সেখান থেকে এত রিভারাইন আছে, যেখানে নদীগুলো আছে, যেখানে জঙ্গল আছে, যেখানে মানে সুন্দরবনের মতন এলাকা আছে, তো সেই জায়গাতে প্রত্যেকটা জায়গা কি সম্ভব যে আপনি ওখানে বাঁচাতে পারবেন? ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। আর তার মধ্যে বিগত 70 বছর যখন পূর্ববর্তী সরকারগুলো ছিল, সেই সরকারগুলো আমাদের দেশকে অনাথালয় বানিয়ে রেখে দিয়েছিল। আপনি ভাবুন যে জম্মু কাশ্মীরের মতন জায়গা, যেখানে পাকিস্তানের লোক ভারতে যে কোনো সময় এসে তারা থাকতে পারবে, কিন্তু ভারতের লোক সেখানে যেতে পারবে না। পাকিস্তানের সাথে কোনো এইরকম চুক্তি ছিল না যে ভাই আমার দেশে তোমাকে আসতে গেলে একটা পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, সেরকম কোনো কিছু ছিল না। কাশ্মীরের যে কোনো একটা গ্রামগঞ্জ থেকে তারা অনুপ্রবেশ করে চুপচাপ ভারতে ঢুকে যেত। সেই জিনিসটাকে বিগত 10 বছরের মধ্যে একদম পাকাপুক্ত করে বর্ডারটাকে পুরো কন্ট্রোলে আনা হলো, অনুপ্রবেশ ওখানে বন্ধ হয়ে, আমরা 99% বলতে পারবো অনুপ্রবেশ বন্ধ হয়েছে, 1% স্কোপ সবসময়ই থাকে। কিন্তু এখন বাংলাদেশের সাথে যে বর্ডার লেগে রয়েছে, সেই বর্ডারে তো আপনি দেখতে পাচ্ছেন যে একটা ফ্রেন্ডলি নেবার ছিল, সে হঠাৎ করে ইন্টারন্যাশনাল কনস্পিরেসির মধ্যে পড়ে আজকে আমাদের শত্রু দেশ হিসাবে দাঁড়িয়ে পড়ছে। তারা আজকে হারকাতুল আনসার, জামাত এবং যে পলিটিক্যাল পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, খালেদা জিয়ার যে পার্টি এবং ইউনুসের যে গভর্নমেন্ট, এরা সবাই এখন একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের মানে কাঠপুতলি হয়ে গেছে, এবং তারা এখন সমস্ত দিক থেকে ভারতকে তার নিজের শত্রু বানিয়ে নিয়েছে, এবং তারা মনে করছে যে আমরা ভারতকে জয় করে নেব। তো তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলতে পারি, তারা মূর্খের স্বর্গে বাস করছে। দেখুন, যখন সিচুয়েশন সেরকম জায়গায় পৌঁছাবে, আমরা এটুকু বলতে পারবো যে আমার বর্ডার সিকিউরিটি ফোর্স এবং প্যারামিলিটারি ফোর্স, আর তারপরে ইন্ডিয়ান আর্মি বা নেভি বা এয়ারফোর্স যেখানে অ্যাক্টিভ হয়ে যাবে, এরা শূন্য হয়ে যাবে। এরা এই ভরসায় বসে থাকবে না যে আমরা যা পারবো সেটা করে নিতে পারবো, ইম্পসিবল। আপনারা দেখছেন এই কন্টিনিউয়াসলি এখন সারা ভারতবর্ষে বাংলাদেশিদের আইডেন্টিফিকেশন প্রেড চলছে, এবং তারা কিভাবে এবং কোথায় থেকে পাসপোর্ট এবং আধার কার্ড এবং ভিসা বা যে কোনো ডকুমেন্টস, ফেক ডকুমেন্টস গুলো বানিয়ে সারা ভারতবর্ষে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা যেভাবে বসতি তৈরি করে নিয়েছে, সেগুলোকে মানে স্লোলি ঠিক
কিন্তু আইডেন্টিফিকেশন চলছে এবং তাদেরকে তুলে তুলে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে। আর আমরা আশা করব এই যে বর্ডার থেকে যে ইনফিল্ট্রেশনটা হচ্ছে, অবভিয়াসলি পশ্চিম বাংলাদেশ সরকার তার ইনভলভমেন্ট রয়েছে, যার জন্য কি বাংলাদেশের যে বর্ডার লাগোয়া যে জেলাগুলো সেখানে যে বর্ডার মানে পিকেট পোস্টিং গুলো বানানো ছিল সেগুলো এখনো জমি জায়গা না দেওয়াতে সেই সমস্যা আজকেও একই জায়গা দাঁড়িয়ে আছে। আর এই যে সরকার এখন বাংলাদেশ চলছে এবং পশ্চিমবাংলার মধ্যে যে সরকারটা রয়েছে এই সরকারটাও কিন্তু কেন্দ্র সরকারকে যথা সাপোর্ট দেওয়ার সেই সাপোর্ট কিন্তু একেবারেই ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। যে একটা কথা পরিষ্কার যে পশ্চিমবঙ্গের যারা বেআইনি অনুপ্রবেশে মদত দেয় তারা কিন্তু এ রাজ্যে একটা ডেরা বানিয়ে নিয়েছে ইতিমধ্যেই। এ রাজ্যের পুলিশকে অ্যাক্টিভ হতে হবে। কারা কারা পশ্চিমবঙ্গ থেকে এ রাজ্যের বিভিন্ন জায়গায় হোটেলে এসছেন, কোন কোন বাড়িতে এসছেন সীমান্তবর্তী গ্রামগুলিতে, সেখানে কিন্তু পুলিশের কিন্তু তল্লাশি পর্যন্ত পৌঁছাতে হবে। তাহলেই কিন্তু এই বেআইনি অনুপ্রবেশ আটকানো সম্ভব। সেই সঙ্গে সাধারণ মানুষকে কিন্তু সচেতন হতে হবে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকেও কিন্তু সচেতন হতে হবে। না হলে শুধুমাত্র বিএসএফ বা শুধুমাত্র পুলিশ দিয়ে কিন্তু বেআইনি অনুপ্রবেশ ভারতে আটকানো যাবে না। প্রাক্তন বিচারপতি তিনি বলছিলেন জার্মানি আটকাতে পারেনি, আমেরিকা তিনি নিজেও আটকাতে পারেনি, কারণ এর আগে যখন প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প তিনি বলেছিলেন যে আমি পাঁচিল গড়ব বেআইনি অনুপ্রবেশ আটকাতে। খোদ আমেরিকাও পারেনি বেআইনি অনুপ্রবেশ আটকাতে। বেআইনি অনুপ্রবেশ আটকাতে হলে সবার আগে কিন্তু আমাদেরও সচেতন হতে হবে, এটাও কিন্তু বাস্তব। না হলে এই বেআইনি অনুপ্রবেশ যেভাবে প্রত্যেক দিন বাড়ছে, ত্রিপুরাতে বাড়ুক, সেটা গোটা ভারতবর্ষে যেভাবে বাড়ছে, তাতে কিন্তু বিপদটা কিন্তু আমার আপনার বাড়িতে কিন্তু কড়া নাড়ছে। আমরা যদি সতর্ক না হই তাহলে সমূহ বিপদ। সেই সমূহ বিপদে আমিও পড়ব, আপনিও পড়বেন, দেশের প্রত্যেকটি নাগরিক পড়বে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।